তাহলে আজগির স্কুল 9 নম্বর বারাসাত প্যারিচরণ সরকারি উচ্চ বিদ্যালয়। তো এক দাগ বলেছে শূন্যস্থান পূরণ করো। ক, জ্বলন্ত স্টোভে কখনোই ড্যাশ ভরবে না, তেল ভরবে না। তাহলে কারণ জ্বলন্ত অবস্থায় যদি তেল ভরি তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়, তাই লিখতে হবে তেল ভরবে না। তাহলে খ দাগ বলেছে আদিম মানুষের ছবি আঁকার একটি উপাদান হলো কাঠ কয়লার কালি। অর্থাৎ আদিম মানুষের সেই সময় যে কাঠ কয়লা কালি দিয়ে লিখতো, ঠিক আছে, ছবি আঁকতো। গ, আদিমাতার কথা বলেন খাসিয়ারা, ঠিক আছে। স্কোয়াশ হলো এক ধরনের সবজি, কুর্জি হলো একরকম গাছ। আচ্ছা, 2 দাগ হচ্ছে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। ক, মিউজিয়ামকে বাংলায় কি বলে? মিউজিয়ামকে বাংলায় বলে জাদুঘর, ঠিক আছে। খ, একটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। আমরা এখানে বন্যা, ভূমিকম্প দিতে পারি, তাই একটি বলেছে, আমরা বন্যাই দিচ্ছি। গ, জোয়ার বাজরা কি? তাহলে জোয়ার বাজরা এগুলি খাদ্যশস্য, ঠিক আছে। ঘ বলছে মানুষ প্রথম কোন জন্তুকে পোষ মানিয়েছিল? তাহলে কি হবে? মানুষ প্রথম কোন জন্তুকে পোষ মানিয়েছিল? কুকুরকে পোষ মানিয়েছিল। ও, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? তাহলে চিত্তরঞ্জনে। হ্যাঁ, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয়। তারপরে 3 দাগ বলছে সত্য বা মিথ্যা নির্ণয় করে বাক্যের পাশে লেখো। তাহলে ক, মালাকাররা টোপর তৈরি করেন, তাহলে এটা সত্য। আমরুল ভেষজ উদ্ভিদ, এটাও সত্য। তারপরে বলছে কি চাটাই তামা দিয়ে তৈরি হয়, না, এটা মিথ্যা। তারপরে দেখো ঘ দাগ বলেছে সুন্দরবন অঞ্চলে নাশপাতি খুব ভালো হয়, এটা মিথ্যা। দাগ গর্জন তেল খনি থেকে তোলা হয়, এটাও মিথ্যা। 4 দাগ বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঙ্গে মিল করো। তাহলে বাম স্তম্ভে দেখো ক বলেছে ছৌ নাচ। ছৌ নাচ হবে মহাভারতের একটা বিশেষ বিষয়বস্তু, ছৌ নাচ, তাই মহাভারত হবে। খ, পৌষ মাস হচ্ছে কিন্তু আমাদের পৌষ মাস হচ্ছে টুসু পর্ব। আর সারি গান হচ্ছে মাছ ধরা সারি গান। ঢেপ্পো হচ্ছে পিতল ঢালাই শিল্পেরা ঢেপ্পো। হচ্ছে বালুচুরি হচ্ছে শাড়ি। হয়ে গেল আমাদের এটা 4 দাগ। 5 দাগ বলছে কাকে বলে লেখো। ক, প্রাকৃতিক দুর্যোগ কি? প্রাকৃতিক কারণে সৃষ্ট যে কোনো বৃহৎ বিপর্যয় যা পরিবেশ ও জীবজগতের ব্যাপক ক্ষতি সাধন করে তাকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বলে। উদাহরণস্বরূপ আমরা কি লিখতে পারি? বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এগুলো লিখতে পারি। খ দাগ বলছে বর্জ্য কি? যে সকল পদার্থ ব্যবহারের পর পরিত্যক্ত হয় এবং যার আর অন্য কোনো উপযোগিতা থাকে না তাকে বর্জ্য বলে। যেমন দেখো উদাহরণ হিসেবে আমরা দিচ্ছি প্লাস্টিক, কাগজের টুকরো, খাবারের অবশিষ্টাংশ। তারপরে গ দাগ বলছে দূষণ কি? পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলির, অর্থাৎ প্রাকৃতিক উপাদানগুলি কি হতে পারে? জল, বায়ু, মাটি, এগুলো হতে পারে। তাই আমরা লিখেছি পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলির অবাঞ্ছিত পরিবর্তন যা জীবজগতের জন্য ক্ষতিকারক তাকে দূষণ বলে। যেমন বায়ু দূষণ, জল দূষণ, এগুলো সব দূষণ। মাটি ঘদাক বলছে স্থাপত্য কি? স্থাপত্য দেখো তোমাদের 156 পেজে রয়েছে। পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা যা দেখেছো এগুলো সবই কিন্তু স্থাপত্য। যেমন আমরা লিখতে পারি কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, এগুলো কিন্তু স্থাপত্যের মধ্যে পড়লো। তারপরে দেখো লাস্ট দেখ সংস্কৃতি কি? 122 পেজে রয়েছে তোমাদের সংস্কৃতি। ভাষা, খাবার, পোশাক, তারপরে দেখো লেখা রয়েছে নাচ, গান, উৎসব আর শিল্পকলা, এগুলো নিয়েই কিন্তু সংস্কৃতি। 6 দেখো বলেছে প্রশ্ন অনুযায়ী উত্তর দাও যে কোনো 4টি। যাক আমরা এখানে সবই করব। বলছে খাদ্য সংরক্ষণ বা খাবার জমিয়ে রাখার কয়েকটি পদ্ধতি লেখো। তাহলে খাদ্য সংরক্ষণের কয়েকটি পদ্ধতি দেখো শুকানো, লবণ দেওয়া, ঠান্ডা করা, চিনি বা গুড় ব্যবহার, আচার তৈরি, এগুলো কিন্তু সবই কিন্তু খাদ্য সংরক্ষণ করার কয়েকটি পদ্ধতি। শুকানো কি? রোদে বা অন্য কোনো উপায়ে খাবার থেকে জলীয় অংশ দূর করে সংরক্ষণ করা। লবণ দেওয়া কি? মাছ, মাংস ইত্যাদিতে লবণ মেখে রাখলে অতিরিক্ত জল বেরিয়ে যায়, তাহলে মাছ, মাংস ইত্যাদিতে লবণ মেখে সংরক্ষণ করা। ঠান্ডা করা কি? রেফ্রিজারেটর বা ফ্রিজারে খাবার ঠান্ডা রেখে সংরক্ষণ করা। চিনি বা গুড় ব্যবহার কি? জ্যাম, জেলি, আচার তৈরিতে চিনি বা গুড় ব্যবহার করে সংরক্ষণ করা। আর আচার তৈরি হচ্ছে তেল, মশলা, ভিনিগার ব্যবহার করে আচার তৈরি করে সংরক্ষণ করা। ঠিক আছে। তারপর বলছে খাবার জমিয়ে রাখলে কি কি সুবিধা পাওয়া যায়। তাহলে দেখো খাবার জমিয়ে রাখলে আমরা কি কি লিখব? খাবার জমিয়ে রাখলে আমরা কি কি সুবিধা পাই? তাহলে খাবার জমিয়ে রাখলে কী হয়? খাবারের অপচয় রোধ করা যায়, খাবারের সহজলভ্যতা হয়, অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় এবং পুষ্টিগুণ বজায় রাখা যায়। তাহলে খাবারের অপচয় রোধ কি? অতিরিক্ত খাবার নষ্ট হওয়া থেকে বাঁচানো যায়। তারপরে কি? খাবারের সহজলভ্যতা হচ্ছে যখন কোনো খাবার সহজলভ্য নয়, অর্থাৎ পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু সংরক্ষিত খাবার ব্যবহার করা যায়। অর্থনৈতিক সুবিধা কি? খাবারের অপচয় কমে যাওয়ার আর্থিক সাশ্রয় হয়। আর পুষ্টিগুণ বজায় রাখা হচ্ছে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে খাবারের পুষ্টিগুণ কিন্তু দীর্ঘক্ষণ বজায় থাকে। তাহলে হয়ে গেল।
খদাক বলছে সামাজিক প্রাণী বলতে কী বোঝো এবং সমাজবদ্ধ থাকলে কী কী সুবিধা পাওয়া যায়। তাহলে সামাজিক প্রাণী বলতে কী বোঝো? সামাজিক প্রাণী বলতে সেই সব প্রাণীদের বোঝাবো যারা দলবদ্ধভাবে সমাজে বসবাস করে এবং একে অপরের সহযোগিতা করে জীবনযাপন করে। যেরকম উদাহরণ হিসেবে বলা যেতে পারে মানুষ, পিঁপড়ে, মৌমাছি, শিম্পাঞ্জি ইত্যাদি। আর সমাজবদ্ধ থাকলে কী কী সুবিধা পাওয়া যায় সেগুলো দেখো। সমাজবদ্ধ থাকলে নিরাপত্তা, অর্থাৎ দলবদ্ধভাবে থাকলে শত্রুদের মোকাবিলা করা সহজ হয় এবং নিজেদের সুরক্ষিত রাখা যায়। খাদ্য সংগ্রহ, একসাথে কাজ করে খাদ্য সংগ্রহ করা সহজ হয় এবং খাদ্যের অভাব মেটানো যায়। প্রজনন এবং বংশবৃদ্ধি, সমাজের মধ্যে প্রজনন ও বংশবৃদ্ধি করে নিজেদের প্রজাতিকে টিকিয়ে রাখা যায়। অভিজ্ঞতা বিনিময় কি, একে অপরের কাছ থেকে অভিজ্ঞতা লাভ করে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কৌশলও শেখা যায়। গদাক বলছে পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন জীবিকা সম্পর্কে লেখো। তাহলে পাহাড়ি অঞ্চলে তারা কী কী করে? পাহাড়ে কৃষিকাজ হয়, পশুপালন হয়, পর্যটন হয়, বনজ সম্পদ সংগ্রহ হয়। তাহলে কৃষি হচ্ছে ধাপ চাষ বা সোপান কৃষি পাহাড়ি অঞ্চলের প্রধান কৃষি পদ্ধতি। ঠিক আছে, ধাপ চাষকে সোপানও বলা হয়। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের প্রধান কৃষি পদ্ধতি। এখানে চা, ধান, ভুট্টা, আলু ইত্যাদি চাষ করা হয়। আর পশুপালন হচ্ছে ভেড়া, ছাগল, ইয়াক ইত্যাদি পশুপালন করে দুধ, মাংস, লোম সংগ্রহ করা যায়। আর পর্যটন হচ্ছে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে, যা এখানকার মানুষের আয়ের অন্যতম উৎস। হোটেল, রেস্তোরাঁ, হস্তশিল্প ইত্যাদি পর্যটন শিল্পের সাথে জড়িত। আর বনজ সম্পদ হচ্ছে বনজ সম্পদ সংগ্রহ, বন থেকে কাঠ, ঔষধি গাছ, মধু ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা হয়। গদাক বলছে বিষাক্ত সাপে কামড়ালে কী কী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাহলে দেখো তোমাদের পাঠ্য বইতে 94 পেজে রয়েছে এটা। তো এখানে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি সেগুলো হচ্ছে, দেখো 1 নম্বর 2 নম্বর করে দেওয়া রয়েছে বইতে। ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা তুলে ফেলতে হবে। তারপরে কি করতে হবে দেখো, ক্ষতস্থানে বিষ দাঁত লাগলে তুলে ফেলতে হবে। 2 নাম্বার দেখো আমরা বলছি যে ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। তারপরে বলছে 2 দাগ হাতের বাহুতে বা পায়ের উড়ু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকা করে বাঁধা হয়। সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপরে কি, রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে তাকে সাহস দিতে হবে। বমি করতে চাইলে বমি করতে দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো লিখলেই হয়ে যাবে। লাস্ট প্রশ্ন, অঙ্গদাগ, রান্নার গ্যাস সিলিন্ডার ও কেরোসিন স্টোভ ব্যবহারে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে দেখো এটা তোমাদের বইয়ের 92 পৃষ্ঠায় রয়েছে। সেখানে লেখা রয়েছে দেখো যে রান্নার গ্যাস বা সিলিন্ডার কী করতে হবে, ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে আলো জ্বালাবে না, বা আলো জ্বালাবো বা নেভাবো না। সমস্ত দরজা জানালা খুলে দেবো। গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করতে হবে। গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে। আর স্টোভের ক্ষেত্রে কী করতে, জ্বলন্ত স্টোভে কখনোই তেল ভরবে না, পাম্প দেওয়া স্টোভে অতিরিক্ত পাম্প করবে না এবং জ্বলন্ত স্টোভ কখনো ফু দিয়ে নেভাবে না। তাহলে এইগুলো আমরা করব। তাহলে এটা হয়ে গেল আমাদের।